নানান কাজে পুকুরের পানি নিয়ে ব্যবহার করে। প্রায় অনেক লোকই দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ ধরা দেখছে। পুকুর থেকে প্রায় অনেক বড় একটা বোয়াল মাছ ধরেছে। বোয়াল মাছ দেখে তাসলিমা বানু খুশিতে গদগদ। জেলেকে বলতেছে ওনার পাশে এনে যেন মাছটা রাখে। তাসলিমা বানুর বোয়াল মাছ খুবই প্রিয়। মাছটা নিজের পাশে নিয়ে বসে আছে। পুকুরের মাছ ধরতে বেশি সময় লাগেনি, বেশ ভালোই মাছ উঠেছে। বন্যার পানিতে আসা মাছ, নানান ধরনের মাছ রয়েছে। জেলেদের টাকা দিয়ে আনা হয়নি, তারা অর্ধে মাছ নেবে। ভাগ করে জেলেদের ভাগের মাছ তারা নিয়ে চলে যায়। এবার বাকি মাছ ভাগ করার পালা। যদি আগে দুইটা বড় পাতিল এনে রেখেছে, কারণ মাছ আছে প্রচুর। ইমনের সাথে ইরহানও মাছ ভাগ করতে থাকে। সব মাছগুলো দুই ভাগ করতে থাকে। তাসলিমা বানু মাছ দুই ভাগ করা দেখে বলে, ইরহান, তুই কি শুরু করেছিস? এত মাছ দিয়ে তুই কি করবি? দুজন মানুষ দুইটা মাছ দিয়ে তো 4 দিন চলে যাবে। তোর কি ফ্রিজ আছে যে তুই ফ্রিজে রেখে খাবি? এসব তো পচে যাবে। ইরহান তাসলিমা বানুর দিকে তাকিয়ে বলে, আমার ভাগের মাছ নিয়ে আমি কি করি না করি সেটা আপনাকে না দেখলেও চলবে। পচিয়ে ফেলি আর নাকি অন্য কিছু করি সেটা আমি বুঝবো, আপনাকে বুঝতে হবে না। তারপর পুকুরের মাছের পুরো অর্ধেক ভাগ ইরহান নিয়ে নেয়। তাসলিমা বানু আর কথা বাড়ায় না, নিজের পাশে রাখা বল মাছটা হাতে তুলে নিয়ে বাড়ির দিকে এগোতে নেয়। ঠিক তখনই জ্যোতি দৌড়ে গিয়ে তাসলিমা বানুর পথ আটকায়। কি হলো মেয়ে, আমার পথ আটকায় দাঁড়ালে যে কেন? তাসলিমা বানু জ্যোতিকে জিজ্ঞেস করে, আপনি মনে হয় কিছু একটা ভুলে গেছেন নকল শাশুড়ি আম্মা। কিছু একটা ভুলে গেছি মানে? কি ভুলে গেছি আমি? জ্যোতি চোখ দিয়ে তাসলিমা বানুর হাতে রাখা মাছের দিকে ইশারা করে বলে, এটার কথা। তাসলিমা বানু হাতে রাখা মাছটা আর একটু শক্ত করে ধরে, তারপর বলে, এটা আমি নিব। এইটার কথা ভুলে যাও। কেন ভুলে যাব নকল শাশুড়ি আম্মা? আপনার মাথায় হয়তো ঢোকেনি সবকিছুর ভাগ হবে অর্ধেক অর্ধেক। আপনার 2 ছেলে পাবে অর্ধেক আর আমার স্বামী একাই পাবে অর্ধেক। আপনার কাছ থেকেই শিখেছি কোনো কিছুতে ছাড় দেওয়া যাবে না। বড়দের থেকেই তো ছোটরা শিক্ষা গ্রহণ করে, তাই এই মাছটাও ছাড় পাবে না। যেহেতু এটাই এই পুকুরের সবচেয়ে বড় মাছ আর নেই, তাই এটাকে মাঝখান দিয়ে কাটুন। অর্ধেক আপনারা পাবেন, অর্ধেক আমরা। ঈশান তার মায়ের পাশেই ছিল। ইমন ভাগ করা মাছ বাড়ি নিয়ে গেছে। ঈশান জ্যোতির কথায় রেগে ফুঁসছে ওঠে। মুখ খুলে বলতে নিবে তার আগেই ইরহানের কথা শুনে থমে যায়। খবরদার ঈশান, জ্যোতিকে একটা কথা বললেও তোর আজ খবর আছে। ওই দিনের থাপ্পড়টা আশা করি ভুলে যাসনি। বাহ ইরহান ভাই বাহ, এখন একটা মাছেও তোর ভাগ লাগবে? তুই জানিস না মা বোয়াল মাছ কতটা পছন্দ করে? তো আমি কি করতে পারি? তোদের মা পছন্দ করে সেটা তোরা বুঝবি। আমার মা হলে আমার কথা ভাবতো, আর আমি তার। আমার মা হলে পারলে আকাশে চাঁদ এনে দিতাম। কিন্তু এই মহিলা আমার কেউ না, না তোরা আমার কেউ। বলেই ইরহান মাছ নিয়ে যেতে যেতে জ্যোতিকে উদ্দেশ্য করে বলে ওই মাছের অর্ধেক নিয়ে আসার জন্য। জ্যোতি শয়তানি হাসি দিয়ে তাসলিমা বানুর দিকে তাকায়। তারপর মাছটা ছিনিয়ে নিয়ে দুভাগ করে লেজের অংশটা তাসলিমা বানুর হাতে ধরিয়ে দিয়ে মাথার অংশটা নিজে নিয়ে এসে পড়ে। তাসলিমা বানু নির্বাক হয়ে দাঁড়িয়ে রয়। মাছ সব কলপারে এনে হাত পা ধুয়ে নেয়। ইরহান জ্যোতিকে বলে এত মাছ তো খাওয়া সম্ভব নয়। ফ্রিজ হলে অন্য হিসাব। ইরহানের নানুর বাড়িও অনেক দূর, মামাদের সাথে তেমন একটা যোগাযোগ নেই। তাই কিছু মাছ নিজেদের জন্য রেখে কিছু জ্যোতির দাদির জন্য পাঠাতে আর পাড়া প্রতিবেশীদের দিয়ে দিতে বাকিগুলো। এতগুলো মাছ সবাইকে দিয়ে দিব? তো কি করবে? কিছু মাছ পানিতে ভিজিয়ে রাখবো আমাদের জন্য, কিছু পাড়া প্রতিবেশীদের দিব। দাদিকে বেশি দিতে হবে না, দাদি মাছ তেমন একটা খায় না। আর বাকিগুলো কি করবে? বাজারে বেচে দিব। মানে কে বেচতে যাবে? আমি এসব পারি না। 1 মিনিট, তুমি বেচতে যাওয়ার চিন্তা ভাবনা করছো না তো? করে থাকলে একদম মাথা থেকে ঝেড়ে ফেলো। আমি বেঁচে থাকতে জীবনেও তোমাকে এসব করতে দিব না। আরে পাগল নাকি? আমি যাব না। আমাদের দিকে একটা কাকা বিক্রি করে মাছ কিনে, ওনার নাম্বার আছে আমার কাছে। আজ তো হাট বসবে, ওনার কাছে বিক্রি করে দিব, কিছু টাকা আসবে। আচ্ছা ঠিক আছে, তুমি যা বুঝো করো। কিন্তু ওই বোয়াল মাছের অর্ধেক তুমি খেলে খাও, নয়তো তোমার দাদিকে দিয়ে দিও। আমি খাবো না। কেন খাবেন না? বোয়াল মাছে তো তেমন কাঁটা নেই, খেতে পারবেন। দরকার পড়লে আমি বেছে খাওয়াবো। জ্যোতি বোঝার চেষ্টা করো, আমার গলা দিয়ে ওটা নামবে না। যদি ইরহানের ব্যাপারটা বুঝতে পারে, যতই কঠোরতা দেখাক, এক সময় তো মায়ের শাসনে বসিয়েছিল ওই মহিলাটাকে। ঠিক আছে, আপনি না খেলে আমিও খাবো না, দাদিকেই দিয়ে দিব। ইরহান জ্যোতির মাথায় হাত বুলিয়ে ঘরে ঢুকে যায়।
যদি সব মাছ নিয়ে বসে। ওই লোকটাকেও ফোন দেয় আসার জন্য। ওই লোকটার কাছে দাদির জন্য কিছু মাছ দিয়ে দিবে। একজন বেকার মানুষ বুঝে একটা কাজের মূল্য কতটা। কাজ ছাড়া বর্তমান জীবনে চলা যায় না। ছোটখাটো একটা কাজ পেতেও কত কাঠখড় পোড়াতে হয়। বেশি পড়াশোনা জানা শিক্ষিত মানুষরাও বেকার ঘুরে বেড়ায়। তাদের আশানুরূপ কাজ না পেয়ে ছোটখাটো কাজেই লেগে পড়ে। ফলে অল্প পড়াশোনা জানা মানুষগুলো আরো বিপাকে পড়ে। ইরহান প্রতিদিন একটা কাজ পাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এমনভাবে আর কতদিন চলবে? হাতে বেশি টাকা নেই, যা আছে হাতে গোনা কয়েকটা টাকা, তা দিয়ে আর কয়দিন? এগুলো শেষ করলে একদিনই শেষ করা যেত। কত হিসাব করে চলে। ইরহান হয়তো আরো আগে ভেঙে ফেলতো এই টাকা। শুধু যুথির জন্য হাতে এখনো কয়েকটা টাকা রয়েছে, নয়তো ইরহান এতদিনে নিঃস্ব হয়ে বসে থাকতো। ঘরে চাল আছে। ইরহান চাল কিনেছিল 2 বস্তা। যদিও একটু ভালো চাল কিনতে চেয়েছিল, যুথি দেয়নি ইরহানকে। এত দামি চাল কিনে খেতে হবে না। যে দাম দিয়ে 1 বস্তা কিনতো, সেই দামের সাথে কিছু টাকা মিশিয়ে একটু মোটা চালই যেন কিনে ফেলে 2 বস্তা। কারণ ঘরে চাল থাকলে লবণ দিয়ে 1 মুঠো ভাত খেলে শান্তি। এত দাম দিয়ে চিকন চালের ভাত খেতে হবে না। যারা মোটা চালের ভাত খায় তারাও তো মানুষ। হয়তো 2-1 দিন একটু কষ্ট হবে, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কয়েকদিন চিকন চালের ভাত খেয়ে পরে না খেয়ে থাকার চেয়ে একটু কষ্ট করে মোটা চালের ভাত খাওয়া ভালো। চালের সমস্যা না হলেও নিত্য প্রয়োজনীয় কত কিছুরই তো প্রয়োজন পড়ে। সবই আস্তে আস্তে ফোরাচ্ছে ইরহান জানে, কিন্তু তার যুথি রানীতা তো বুঝতে দেয় না। ইরহান যখন যুথিকে জিজ্ঞেস করে সব আছে কিনা, কিছু লাগবে কিনা, যুথি তখন সুন্দর করে বলে সব আছে, কিচ্ছু লাগবে না এখন। ইরহান বুঝে যুথি কতটা চেষ্টা করছে সংসারে যেন 2টা টাকাও বেশি না লাগে। কি পরিমাণ হিসাব করে যে চলে মেয়েটা। যতই হিসাব করে চলা হোক না কেন, এভাবে আর কতদিন? বসে বসে খেলে তো রাজার প্রতিদিন একটা কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। আপাতত ছোট্ট একটা কাজ হলেই চলবে, অথচ কোথাও একটা ছোটখাটো কাজের দেখাও মিলে না। সব জায়গায় পূর্ব অভিজ্ঞতা লাগবে। দুয়ারে দুয়ারে অনেক ঘুরেও একটা কাজের সন্ধান পায়নি। বিপদের সময় পরিচিত লোকগুলো অপরিচিত হয়ে যায়। কাজের সময় কাউকে পাওয়া যায় না। এক সময় যারা ইরহানের থেকে সাহায্য পেয়েছে, আজ অনেক বলেও তাদের থেকে সাহায্য পাওয়া যায় না। মুখের উপর বারণ করে দেয়। অথচ এই লোকগুলো ইরহান দেশের বাইরে থাকা অবস্থায় ফোন দিয়ে বলতো, ইরহান ভাই এটা নিতে পারবা, ওটা দিতে পারবা? কই, তখন তো ইরহান কারো মুখ থেকে ফিরিয়ে দেয়নি, বরং তার হাতের খরচের টাকা থেকে ওদের দিত আর নিজে কষ্ট করে চালিয়ে নিত। আর এখন সবাই মুখ ঘুরিয়ে নিয়েছে। আজ সকাল সকাল খেয়ে একটা কাজ পাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছে। হাতে একটা ব্যাগ, কাজ না পেলে এটা তাকেই করতে হবে। ঘরে যে আজ একটা তরকারিও নেই, সেটা ইরহানের জানা আছে। কতদিন এভাবে বাঁচিয়ে বাঁচিয়ে চলা যায়? মেয়েটা এখন একটু শুকিয়ে গেছে। ভালো মন্দ না খেতে পারলে তো শুকাবেই। ইরহান কিছু করতে পারে না। তার পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষ মনে হচ্ছে নিজেকে। সকাল থেকে অনেক জায়গায় ঘুরেও একটা কাজ পায়নি। হয় অভিজ্ঞতা লাগবে, নয়তো এসব ছোট কাজেও ঘুষ দেওয়া লাগবে। অনেক ঘুরে একজনের মাধ্যমে একটা কাপড়ের দোকানের সন্ধান পায় ইরহান। ওই দোকানের একজন লোক লাগবে। আগের যে ছিল সে কম টাকা বেতনে বল চলে গেছে। কম টাকা বেতন, এটা ইরহান মাথায় রাখলো না। এখন তার কাজের প্রয়োজন, ব্যাস এই কাজটাই তার কাছে মূল্যবান। ইরহান দ্রুত গিয়ে ওই দোকানের সাথে যোগাযোগ করে। ইরহানকে দেখে লোকটার পছন্দ হয়। ইরহানকে রাখার জন্য রাজি হয়। মাসে বেতন 7,000 টাকা। ইরহান দ্বিমত করেনি। এই 7,000 টাকায় ইরহানের কাছে এখন 7 লাখ টাকা। সবই ঠিক আছে, কিন্তু ইরহানকে এই মাসের পর থেকে কাজে লাগতে হবে। এই মাসের 10 দিন চলে গেছে, তাই এখন নিতে পারবে না। মাসের শুরুতে এসে কাজে লাগতে হবে। ইরহান অবশ্য বলেছে কয়েকটা টাকা দিলেই হবে, একটু চেষ্টা করে এখনই যেন নেয়। মাত্র তো 10 দিন গেছে, এটা তো তেমন বেশি দিন না। লোকটা তাতে বেশ বিরক্ত প্রকাশ করে। তার চোখ মুখ কোচকে ফেলে বলে, নিতেছি এই অনেক। এখন সারাদিন আমার পায়ে ধরে বসে থাকলেও নিব না। আগামী মাস থেকে নিব বলছি, মানে আগামী মাস থেকেই। লোকটার কথা ধরনে ইরহান খুবই কষ্ট পায় এবং অপমানিত বোধ করে। তা মুখ ফুটে কিছু বলতে পারেনি। কি বা বলবে? চুপচাপ সব সহ্য করার সময় এখন।
পেটের দায়ে সব মুখ বুজে সহ্য করে নিতে হবে, অপমানগুলো ঢোক গিলে ফেলতে হবে। এখন কত কিছু সহ্য করতে হবে। কথায় আছে না, হাতি কাদার পড়লে চামচিকায়ও লাথি মারে। পরের মাস থেকে কাজে আসবে বলে বেরিয়ে যাওয়ার সময় খেয়াল করে ইরহানের হাতে ব্যাগটার কথা। তাই ইরহান হাতে করে সকালে নিয়ে আসা ব্যাগটাও সামনে ধরে। এতে ইরহানের 3টা শার্ট আর প্যান্ট রয়েছে, ওই দেশ থেকে নিয়ে এসেছিল পরার জন্য, নতুনই আছে। এই 3টা এখনো পরা হয়নি, এগুলোই বেচে দিবে। এইগুলো বেচার টাকা দিয়ে আপাতত কয়েকদিন চলা যাবে দুজনের। বাড়িতে ইরহানের আরও 4টা সেট আছে, ওইগুলো পরা হয়েছে। ঠিক করে নিয়েছে 2টা দুই বাড়িতে পরবে আর 2টা কাজে পরবে। জ্যোতি অবশ্য জানে না ইরহান যে তার পোশাক নিয়ে এসেছে বেচার জন্য। জানলে হয়তো মেয়েটা অনেক কষ্ট পেত। দোকানের সামনে নিয়ে ইরহান জামাগুলো বের করে দেখায় এবং বলে বিক্রি করবে। লোকটা জামাগুলো ভালো করে দেখে, মুখ দেখে মনে হচ্ছে অনেক পছন্দ হয়েছে। ইরহানকে জানায় লোকটা নিজের জন্যই কিনতে চায় জামাগুলো। বিদেশি জামা, তার উপর কোয়ালিটি অনেক ভালো। ইরহানকে বলে জামাগুলো 1000 টাকা দিবে, অথচ জামাগুলো ইরহান 3000 টাকা দিয়ে কিনেছে। আর একটু বাড়িয়ে দিতে বলে লোকটা 1500 টাকায় রাজি হয়। এর চেয়ে বেশি একটা টাকাও দিবে না জানায়। অগত্যা কি আর করার, এতেই রাজি হয়ে যায় ইরহান। অন্য কোথাও বেচার জন্য চেষ্টা করলে হয়তো আরেকটু বাড়িয়ে বেচতে পারতো, কিন্তু লোকটার থেকে নিয়ে গেলে যদি আর কাজটা না দেয়, এতে এই রাজি হয়ে যায়। তারপর বাজারে চলে যায়। 500 টাকা হাতে রেখে আর বাকি টাকার মাঝে সব বাজার সদাই করে নেয় ইরহান। যদি ভাত আর শাক পাতা রান্না করে রেখেছে সেই বিকেলে রাতে খাওয়ার জন্য। সন্ধ্যা হয়ে গেছে, আজানও দিয়ে দিয়েছে কিছু সময় আগে। ইরহান যে সেই সকালে বের হয়েছে এখনো পর্যন্ত বাড়ি ফিরেনি। যদি কিছু সময় পর পর উকি দিয়ে গেটের দিকে তাকায় যদি লোকটা আসে, কিন্তু আসে না। জ্যোতির মনে মনে ভাবছে কোথায় গেল লোকটা। ভিতরে অস্থির হয়ে পড়েছে। ক্ষণে ক্ষণে কল যে দিবে তার উপায়ও নেই, মোবাইলে টাকা নেই। ইরহানের মোবাইলেও যে টাকা নেই সেটা জ্যোতির বুঝতে বাকি নেই। হয়তো এতক্ষণে একটা কল দিয়ে নিশ্চয়ই জানাতো। ইরহান যে মোবাইলে টাকা ভরে টাকা নষ্ট করবে না, এটাও জ্যোতি খুব ভালো করেই জানে। জ্যোতি আবার গিয়ে গেটের বাইরে উকিঝুঁকি মেরে আসে। না, আসছে না। ঘরে বসে ছোট জানালার পাশে দাঁড়ায় বকুল গাছটার দিকে এক মনে তাকিয়ে তাকিয়ে ভাবতে থাকে। সকালে খাওয়ার সময় পোলাও মাংসের গন্ধ দুজনেরই নাকে এসেছে, বাতাসে ওই বাড়ির থেকে এসেছে। অথচ তারা দুজন শাকপাতা দিয়ে খেতে বসেছে। ইরহান কি সুন্দর চুপচাপ এগুলো দিয়েই খেয়ে উঠেছে। খাবার নিয়ে একটা টু শব্দ করে না। যদি যা দিবে চুপচাপ খেয়ে উঠবে। যার টাকা সে শাকপাতা দিয়ে খায় আর ওরা মাছ মাংস খায়। ভাবতে ভাবতে জ্যোতির 2 চোখ ভরে ওঠে। চোখের পানি গাল বেয়ে টুপ টুপ করে নিচে পড়তে থাকে। খারাপ মানুষগুলোই দিন শেষে অন্যকে ঠকিয়ে ভালো থাকে। জ্যোতির ভাবনার মাঝে হুট করে পেছন থেকে কেউ জড়িয়ে ধরে। জ্যোতি কিছুটা ঘাবড়ে যায়। পর মুহূর্তে বুঝতে পারে এটা আর কেউ নয়, তার বোকা পুরুষ। তাড়াতাড়ি করে চোখের পানি মোছে চলে কিছু একটা গুজে দিচ্ছে ইরহান। জ্যোতি হাত দিয়ে বুঝতে পারে একটা গাছরা। ইরহান জ্যোতিকে নিজের দিকে ঘুরিয়ে গলার একটা পুতির মালা পরিয়ে দেয়, হাতে লাল রেশমি চুড়ি পরিয়ে দেয়। এগুলো কি? গরিবের ভালোবাসা। এসব কেন আনতে গেছেন টাকা খরচ করে? আমার রানীকে তো দামি উপহার দেওয়ার এখন আমার সামর্থ্য নেই, তাই এর সামান্য একটু উপহার। আর এখানে তেমন টাকা খরচও হয়নি, 100 টাকা মাত্র। তোমার পছন্দ হয়নি তাই না? এসব কি বলেন আপনি? আমার কাছে এগুলো পৃথিবীর সবচেয়ে দামি গহনার চেয়েও মূল্যবান। এর মূল্য আমার কাছে অনেক। ইরহান জ্যোতির কপালে একটা চুমু খায়। একদিন তোমায় আমি সব দিব জ্যোতি রানী, এখন এই গরিবের ভালোবাসাটুকু নাও শুধু। জ্যোতি ইরহানের দিকে তাকিয়ে বলে ওঠে, আমি চাই না বাড়ি গাড়ি আর, তোকে পেলে চলবে আমার। অল্প আলো থাক না ঘরে, বিলাসিতার কি দরকার। জায়গা ভাগাভাগি নিয়ে তুমুল আলোচনা চলছে ইমন আর ঈশানের মাঝে। তারা চায় দুজনের নামে যেন সব জায়গা সম্পত্তি লিখে দেয় তাসলিমা বানু। সব অবশ্য চলবে আগের মতোই, তবে জায়গা ভাগাভাগি করে ফেলতে চায় এখন। যার যার ভাগ সে বুঝে নিতে চায়। 2 ভাই চায় নিজেদের নামে সব লিখে নিতে এখনই। 2 ভাই আলোচনা করে তারপর তাসলিমা বানুর কাছে গিয়ে বলে যেন তাদের নামে এখনই লিখে দেয় সব। তাসলিমা বানু সব শুনে ছেলেদের দিকে তাকিয়ে বলে, তোরা এত পাগল হয়েছিস কেন? লিখে দিলেই কি না দিলেই কি, এসব তো তোদেরই। আমার সবকিছু মানেই তোদের দুইজনের।
বুঝলাম না তোদের মাথায় এখন লিখে দেওয়ার ভূত চাপলো কেন? ইমন বলল, মা, তোমার ভালোর জন্য বলছি। বয়স হয়েছে তোমার, এসব নিয়ে চিন্তা করলে অসুস্থ হয়ে পড়বা। তাছাড়া এসব দেখাশোনা তো আমাদেরই করতে হবে, তাই লিখে দিতে সমস্যা কি? কোনো সমস্যা নেই তো, এইসব তো তোদের জন্যই করেছি। তাহলে কিছুদিন যাক, দিয়ে দিব। আর এসব লিখে কেন দিতে হবে বুঝলাম না। তোরাই তো সব পাবি, সব সমান সমান ভাগ পাবি। তাহলে সমান ভাগ পেলেও লিখে দিলে ভালো, কোনো ঝামেলা সৃষ্টি হবে না। তাসনিমা বানু বলে। বুঝলাম, তোরা যেভাবে চাবি সেইভাবেই হবে। ঈশান বলে, খুব তাড়াতাড়ি যেন সেই দিনটা আসে মা। তোরা কি জায়গা জমি বেচে দেওয়ার চিন্তা ভাবনা করছিস নাকি? এসব ভুলেও এমন চিন্তা ভাবনা মাথায় আনবি না। ইমন ইতস্তত করে বলে, দরকার পড়লে একবেলা না খেয়ে থাকবি, তবুও জায়গা বেচার কথা কখনো মাথায় আনবি না। যার জায়গা আছে মানেই তার নিরাপদ আশ্রয় আছে। মাথা গোঁজার ঠাঁই থাকলে দুনিয়ায় টিকে থাকা যায়, বুঝলি? দুই ভাই মিলে এবার কিছু একটা করার চেষ্টা কর। এতদিন তো ওই ইরহান ছিল, আমাদের সব খরচা সে চালাতো, এখন তো নাই। যা টাকা আছে আর কয় মাস যাবে, এই টাকাগুলো শেষ হলে পরে কি করব? পরে তো ইরহানের এখন যা অবস্থা, তখন আমাদেরও হবে। তাই হাতের টাকা পয়সা শেষ হয়ে যাওয়ার আগেই কিছু একটা করার চেষ্টা কর। কথাটা শুনে চোখ মুখ কুঁচকে ফেলে। মা, ওই ইরহানের সাথে আমাদের তুলনা দিতে আসবে না কখনো। ইরহান পরের কামলাগিরি খাটার জন্য জন্ম নিয়েছে, তাকে ওই সবেই মানায়। আমরা কোনো পরের কাজ করব না। অন্য লোক কেন আমাদের হুকুম দিবে? আমরা এমন কিছু করব যাতে করে আমরা অন্যকে হুকুম দিয়ে পায়ের উপর পা তুলে। ইমন ভাই আর আমি তাই সিদ্ধান্ত নিয়ে বলছি, তোমাকে জন্য আমাদের নামে সব লিখে দাও। পরে ওই জায়গা বিদেশি কোম্পানির লোকদের কাছে ভাড়া দিব, শুধু টাকা টাকা আসবে। তারপর দুই ভাই বসে সারা জীবন নিজেদের পায়ের উপর পা তুলে বসে খাবো। ইমনও ঈশানের সাথে তাল মিলায়। হ্যাঁ মা, ঈশান ঠিকই বলেছে। ওই জায়গায় বিদেশি কোম্পানিদের কাছে ভাড়া দিব, টাকার কুমির তৈরি হবে। এই গ্রামে কোনো আশেপাশে সকল গ্রামে সবচাইতে বেশি ধনী হব আমরা দুই ভাই। লোকে আমাদের মান্য করে চলবে। তাসনিমা বানু দুই ছেলের দিকে তাকিয়ে বলে, তোরা ভেবে চিন্তে সিদ্ধান্ত নিবি এবার। একবার কিন্তু ধোকা খাইছস, এইবার এমন হলে পথে বসা লাগবো। ঈশান তাসনিমা বানুর হাত ধরে ফেলে। কিছু হবে না মা, এইবার কোনো ভুল হবে না। ঠিক আছে, তোরা যা ভালো বুঝিস। কিছুদিন সময় দে, তারপর তোদের নামে সব করে দিব। বলে তাসনিমা বানু রুমে চলে যায়। ইমন আর ঈশান দুজনের দিকে তাকিয়ে হেসে বলে, আমরা আরো বড়লোক হয়ে যাব। জ্যোতি ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা করেছে। সে মধ্যপর্যায়ের ছাত্রী ছিল। দাদি তো বাড়িতে ছাড়া অন্য কোথাও কাজ করতে দিত না, তাই বাড়ির কাজ শেষ করে স্কুলে চলে যেত। এই বাড়িতে কেউ অবশ্য জানে না জ্যোতি ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা করেছে। হুট করে একদিন ইরহানের কাছে আবদার করে সে কাজ করবে। ইরহানকে রাগানোর জন্য জ্যোতি এই কথাটাই যথেষ্ট ছিল। তোমার মাথা খারাপ হয়ে গেছে জ্যোতি? আমি বেঁচে থাকতে তুমি গিয়ে কাজ করবে? আপনি আমার কথাটা আগে শুনুন বোকা পুরুষ। কিছু শুনতে হবে না জ্যোতি, তোমার কোনো দোষ নেই। আমি স্বামী হিসেবে ব্যর্থ, তোমার চাওয়া পাওয়া কিছু পূর্ণ করতে পারছি না। তোমার কাজ করতে চাওয়াটা অস্বাভাবিক কিছু না, আসলে আমার মরে যাওয়া উচিত। জ্যোতি ইরহানের মুখে হাত দিয়ে থামিয়ে দেয়। বোকা পুরুষ চুপ করুন, এই কথাটা মুখেও আনবেন না। আপনি না থাকলে যে এই জ্যোতিরও অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আপনি তো আমার সব। কে বলেছে আপনি স্বামী হিসেবে ব্যর্থ? আমার চোখে পৃথিবী। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।